সুপ্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গণহত্যার বিচার। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলটির সাবেক সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আর এক আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনিও সাবেক এমপি। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শুনে, আপনি জানেন যে ছাত্র জনতার যে অভাবনীয় গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতন, তার পরবর্তী সময়ে বিশেষ করে আন্দোলনের শুরু থেকে জুলাইয়ের পুরো সময়ে যে সাধারণ ছাত্ররা যারা জীবন দিল, শিক্ষার্থীরা, রাজনৈতিক দলের কর্মীরাও জীবন দিয়েছে, তার বিচারের জন্য সারা বাংলাদেশে যে সরকার ছিল তাদের নেতাকর্মীদের নামে, বিশেষ করে সরকার প্রধান সহ সবার নামেই মামলা হচ্ছে। দুটি বিষয়, একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তিনটি অভিযোগ গিয়েছে, আর পাশাপাশি সারা দেশে প্রায় 200-র মতো মামলা হয়েছে। এই মামলার বিচার প্রক্রিয়া আসলে সঠিক পথে এগুচ্ছে কি না? কারণ এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন প্রশ্ন তুলেছেন যেটি দ্বিতীয় ধাপে গিয়ে এই মামলাগুলো টিকবে না। তাহলে সঠিক পথে থাকার উপায় কী? জি, আমি মনে করি যে অভাবনীয় একটি সাফল্য এই ছাত্র জনতা নিয়ে আসছে। তারা গুলি করার পরেও এগিয়ে গেছে এবং সে কারণে সরকার বাধ্য হয়েছে পিছু হটতে, এবং একটি সরকার নিজের দেশের মানুষের উপর চপার দিয়ে গুলি করেছে এবং সহস্রাধিক লোক মারা গেছে। এখন এটার পরে একটি সরকার আসছে, শপথ নিয়েছে, সংবিধানের আলোকে শপথ নিয়েছে এবং সংবিধানের 3rd চ্যাপ্টারে অনেকগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে। এখন ডেফিনেটলি লাস্ট 16 বছর আওয়ামী লীগ এগুলোর তোয়াক্কা করেনি। ডেফিনেটলি লাস্ট 16 বছরে আওয়ামী লীগ অসংখ্য গুম করেছে, অসংখ্য জুডিশিয়াল মার্ডারও করেছে, অসংখ্য আইন নিজের মতো তৈরি করেছে, অসংখ্য পলিটিক্যাল ইস্যুকে জুডিশিয়ারির মাধ্যমে পাশ করেছে, জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স করেছে, এবং সেটার নির্মম ফলাফল তাদের ভোগ করা শুরু হয়েছে। তাদেরকে শাস্তি পেতে হবে। কি প্রক্রিয়ায়? আইনি প্রক্রিয়ায়। কোন আইনি প্রক্রিয়ায়? বাংলাদেশের প্রেভেলেন্স আইনি প্রক্রিয়ায়। এখন আমি ফ্রাঙ্কলি মনে করি দুজন প্লেয়ার, সাকিব মাশরাফি, এরা প্লেয়ার, পাশাপাশি রাজনীতি করেছে। ভুল, যখন রাজনীতি করছে তখনও আমরা বলেছিলাম আমাদের রাজনীতি করা ঠিক হচ্ছে না। এখন তারা কি হত্যার আদেশ দিতে পারে বা হত্যা করতে পারে? ওই পর্যন্ত কি আমাদের চিন্তা যায়? কিন্তু সাকিবের বিরুদ্ধে তো একটা হত্যার মামলা হয়েছে, এবং হত্যাকাণ্ডের সময় সাকিব খুব সম্ভবত দেশের বাইরে ছিল, খুব সম্ভবত। আবার হত্যা মামলায় একটা লোক অভিযুক্ত আসামি, সে ওই দেশের জাতীয় টিমে খেলতেছে প্যারালাল একই সময়। ইনকনসিস্টেন্সি কতটুকু? এবং আমার কাছে মনে হয় গভর্নমেন্টের কেন্দ্রীয় জায়গা থেকে এগুলোকে নজরদারি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যদিও মামলা যে কেউ করতে পারে, নিয়ন্ত্রণ করা কঠিন, বাট মামলা নেয়া না নেওয়ার অধিকার তো একটা থানার আছে। যদি বেজলেস মামলা থানা বলে নিব না, তখন সেটা কোর্টে যাবে। কোর্ট তখন থানাকে নির্দেশ দেবে, তদন্ত সাপেক্ষে মামলা নিতে পারেন, তদন্ত ছাড়াও মামলা নিতে পারেন। আমি অনুভব করছি যেটা ব্যারিস্টার সারা হোসেন আপা বলেছেন, বা শিশির হোসেন একজন আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, শিশির মনির, সরি, খুব ইয়াং লয়ার, ভালো, উনিও বলেছেন। আমি তো মনে করি তারা ঠিকই বলেছেন। যদি ন্যায় বিচারের প্রশ্নে আপনি আসেন, এই মামলার অনেককেই টিকবে না। একটি সুষ্ঠু তদন্ত করে যদি মামলাটি করা হতো, তাহলে আমার মনে হয় সঠিক যারা অপরাধী তারা ধরা পড়তো। আরেকটা কি হচ্ছে, এই যে কোর্ট পাড়ায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই আসামিদেরকে নির্যাতন করা হচ্ছে। একজন তো অন্ডকোষে দেখলাম রক্তপাত হয়েছে এবং তার অপারেশনও হয়েছে। আজকে দেখলাম আমি হাসানুল হক ইনুকেও মনে হয় লাথি মারার চেষ্টা করা হয়েছে এবং ডিম ছুঁড়ে মারা হয়েছে। এগুলো দিয়ে অবশ্যই একটা মানুষের জিঘাংসা, রাগ, ক্ষোভ অভিপ্রকাশ হচ্ছে। তো এটাকে মব রুল বলতে পারেন, আপনি এটাকে মব জাস্টিস বলতে পারেন, লিঞ্চিং মব বলতে পারেন। এই শব্দগুলো কিন্তু সংবিধানতন্ত্রের সাথে যায় না। যদি একটা দেশে আইনের শাসন থাকে, একটা দেশে সংবিধান থাকে, তাহলে এই শব্দগুলো সেখানে প্রচলিত হবে না। আইনের শাসন, সংবিধানের স্পিড ছিল না বলেই তো আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে গেছিল। এখন যেই ক্ষমতায় থাকবে, আসবে, বা অন্তর্বর্তী সরকার থাকবে, অন্তর্বর্তী সরকার মানে তো মানবাধিকারবিহীন অন্তর্বর্তী সরকার না। অন্তর্বর্তী সরকার মানে মানবাধিকার সহ ভবিতব্য মানবাধিকারের নিশ্চয়তাকারী অন্তর্বর্তী সরকার। সেইখানে ব্যত্যয় ঘটে অনেকেই যারা ভিকটিম তারা খুশি হচ্ছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, যারা টর্চার হয়েছে তারা এতে খুশি হতে পারেন।
তবে আমরা যারা আইনের ছাত্র তারা এতে খুশি হতে পারি না। আমরা আওয়ামী লীগের আমলেও এগুলোতে খুশি ছিলাম না, তখনও আমরা এই ভাষায় কথা বলেছি, এখনও বলবো এটাতে আমরা খুশি না, কারণ আমরা আইন পড়েছি, কিছুটা আইন জানি। এখন আসেন, আদালত পাড়ায় সাদা পোশাক পরা আইনজীবীরা মারছে আপাত দৃষ্টিতে। একজন আইনজীবী যদি আইনজীবী হিসেবে শপথ নেয়, সে আসামির গায়ে হাত তুলবে কেন? তাহলে সে আইনজীবী হিসেবে তার শপথ ভঙ্গ করছে। আর যদি সে আইনজীবী না হয়ে থাকে, তাহলে সে ওখানে কার ইশারায়, কিভাবে, কেন সে ওখানে ঢুকেছে, তাহলে সে একটা অনেক বড় বেআইনি কাজ করছে, এবং পুলিশের সামনে, এবং পুলিশ আসামিকে ঘিরে রাখতে পারছে না, পুলিশ আসামিকে সুরক্ষা দিতে পারছে না। এই যে পুলিশ পারছে না, এর মানে কিন্তু পুলিশ পারছে তা না, এর মানে রাষ্ট্র পারছে না। যদি রাষ্ট্র না পারে, তাহলে রাষ্ট্র কোথায় থাকবে? যদি 16 কোটি 18 কোটির লোকে এই পুলিশ দিয়ে এই কোর্ট পাড়া নিয়ন্ত্রণ করা না যায় আইনের মধ্যে, তাহলে দেশ কীভাবে নিয়ন্ত্রিত হবে? এই প্রশ্নগুলো চরমভাবে সামনে চলে আসবে। এবং যদিও আজকে আইন উপদেষ্টা বেশ ক্ষোভের সুরেই বলেছেন যে সাকিবের কথা আপনাদের মনে হচ্ছে, আমিনুলের কথা কেন মনে হচ্ছে না, তারপরে বলেছেন যে মাহমুদুর রহমানের কথা কেন মনে হচ্ছে না, আজকে আপনার হাসানুল গিনুর কথা মনে পড়ছে। ওগুলো সত্য, চরম অন্যায় করেছে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রেই, কিন্তু বর্তমান কোনো খারাপ কাজের জাস্টিফিকেশন তো অতীত কোনো খারাপ কাজ হতে পারে না। আর তুমি অধম ছিলা বলে আমি উত্তম হব না কেন? আমি তো উত্তম হওয়ার জন্য এসেছি। একটা বৈপ্লবিক সরকার তো উত্তম করবে, দেশকে ফ্রেম দিবে, মডেল দিবে, যে মডেলে ভবিতব্যে কোনো লেভিয়েভান তৈরি হবে না, যে মডেলে ভবিষ্যতে কোনো দানব তৈরি হবে না, যে মডেলে ভবিষ্যতে কোনো ইনস্টিটিউশনকে কেউ খেয়ে ফেলবে না, সেই মডেলটা তো আমাদের তৈরি করতে হবে। এটা তো একটা বহুত্ববাদে বিলিভ করতে হবে, এবং প্রত্যেক আসামির যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। কেন আরও দুটো ইনস্টিটিউশনের ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে রাজনীতির ক্ষতি হচ্ছে চরমভাবে, রাজনীতিবিদরা ডিম খাচ্ছে, কলা খাচ্ছে, লাথি খাচ্ছে, এগুলো তো যেই রাজনীতি করবে তার জন্য ক্ষতিকারক ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতে অনেকে রাজনীতি করবে না, অনেকেই ভবিষ্যতে এটা দেখে আর রাজনীতি করবে না, অনেকে রাজনীতি ছেড়ে দেবে। আর ক্ষতি হচ্ছে কি, ওই যে কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, কিন্তু ডিম খাচ্ছে। তারপরে হচ্ছে একটা সুপ্রিম কোর্টের অধিভুক্ত কোর্টগুলো, সেখানে তো চিফ জাস্টিসের একটা জুরিসডিকশন চলে, সুপ্রিম কোর্টের ভিতরে চিফ জাস্টিস যা বলবে তাই, যেমন পার্লামেন্টের ভিতরে কিন্তু স্পিকার যা বলবে তাই, পার্লামেন্টের পুরো প্রেমিসের ভিতরে, সেখানে কিন্তু বাংলাদেশের কোনো ল কাজ করবে না, বাউন্ডারির ভিতরে স্পিকারের ল কাজ করবে, এবং সেখানে বাংলাদেশের পুলিশও যেতে পারবে না, সেখানে সার্জেন অ্যাট আর্মস থাকে। সেরকম সুপ্রিম কোর্ট প্রেমিসে চিফ জাস্টিস এবং ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট জাজ, তারা যেটা বলবেন সেটাই মানতে হবে আইন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট জাজরা তাদের কোর্টটাকে নিরাপদ আসামির জন্য রাখতে পারছে না। এই আসামিরা যখন কনফেশন দিবে, ভবিষ্যতে প্রশ্ন উঠবে, তিনি আদালতে এভাবে নির্যাতিত হয়েছেন, আদালত পাড়ায় নির্যাতিত হয়েছেন, অপারেশনের ভিত্তিতে কনফেশন দিয়েছে, ইট ইজ নট এ ফ্রি কনফেশন। ভবিষ্যতে প্রশ্নগুলো উঠবে। আমি মনে করি যারা দুর্নীতি করেছে, যারা কোলাবরেটর ছিল, যারা কিলিং করেছে, তাদের শাস্তি হবে, তাদের শাস্তি দেওয়ার মতো সক্ষমতা এই বৈপ্লবিক সরকারের আছে। এটার জন্য জনতাকে, আইনজীবীকে বা ওই দলের সমর্থককে বা ওই মামলার ভিকটিমদেরকে আইন হাতে নেওয়া যাবে না। আইন হাতে নেওয়ার একটা এক্সাম্পল তৈরি হলে এটা 10টা এক্সাম্পলকে এনকারেজ করে, এবং পরবর্তীতে দেখা যাবে যে অনেকেই নিজের নিরাপত্তার জন্য পার্সোনাল নিরাপত্তা বাহিনী রাখবে, অনেকেই নিজস্ব আর্মস রাখবে, অনেকেই দেখা যাবে যে প্যারালাল সৈন্যবাহিনী করে ফেলবে। এবং আমি শেষ করে দিচ্ছি, ঠিক আফগানিস্তানে এই অবস্থাটাই হয়েছিল। আমার এক পরিচিত লোক আফগানিস্তানে গিয়েছিল অনেক আগে, বলতেন প্রত্যেক গাড়িতে একটা করে পার্সোনাল আর্মস রাখা থাকে, প্রত্যেক ধনী লোক তার বাসার নিচে 50-60 জন মিনি আর্মি রেখে দিয়েছে। ঠিক ওই দিকে তো আমরা যেতে চাই না। আমরা একটা রাষ্ট্রতন্ত্র চাই, একটা নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে দোষীর বিচার হবে কিন্তু আইন মাফিক হবে। জি, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা শুনছিলেন শামীম পাটোয়ারি যেটি বলছিলেন যে এ বিষয়ে আসলে গণহত্যার বিচারের বিষয়ে জুলাই আগস্টে যেটি ঘটলো সেটিকে সরকারকে আর একটু সতর্কতার সঙ্গে এগানো উচিত কিনা, এটি একটি প্রথম প্রশ্ন। আরেকটি হচ্ছে যে বিষয়গুলো সামনে আসছে বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে, যেটি আদালত পাড়ার কথা বললেন, সেটা আসলে কাঙ্ক্ষিত কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যা বললেন সেটাতে আসলে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। আমরা কেউই চাই না দেশে মব রুল চালু হোক, আমরা কেউ চাই না দেশে মব জাস্টিস চালু হোক, আমরা কেউ চাই না কেউ আইন নিজের হাতে তুলে নেক, কিংবা আমরা এই নীতিতে কেউই বিশ্বাস করি না যে অ্যান আই ফর অ্যান আই, একটা চোখের বদলে আমি একটা চোখ হারিয়েছি সুতরাং তোমার একটা চোখ আমি তুলে নেব।
এটা আমরা কেউই বিশ্বাস করি না। তাই যদি হয় তাহলে সমস্ত সমাজটাই তো আসলে অন্ধ হয়ে যাবে, সকলেই সকলের চোখ যদি তুলতে শুরু করি সমাজটা অন্ধ হয়ে যাবে। কিন্তু এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন ভুলে গেলে হবে না যে আজ থেকে মাত্র 15-20 দিন আগেই বাংলাদেশ একটা ভয়াবহ দুঃশাসনের মধ্যে ছিল। আজ থেকে মাত্র 20-22 দিন আগেই বাংলাদেশে এমন একটা শাসন ছিল যেখানে আমরা কেউ কথা বলতে পারিনি, আমরা কেউ লিখতে পারিনি, আমরা কেউ নিজের মতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারিনি। এমন একটা শাসন ছিল যেখানে পুলিশ ছিল ঠিকই, প্রশাসন ছিল ঠিকই, সাথে সাথে আয়নাঘরও চলেছে। সেই আয়নাঘরে বছরের পর বছর ব্যারিস্টার আরমানের মতন মানুষ আটকে ছিল। তারা জানতো না যে তারা আর কোনো দিন ঘরে ফিরতে পারবে কিনা। 8 বছর পার হয়ে গেছে। আরমানের 2 বছরের শিশু এখন 10-11 বছরের কিশোর। সুতরাং এই সময়টা আরমানের কোথায় গেছে, আমি শুধু আরমান একটা নাম বলছি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি বলে, এরকম আরও অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সময় আয়নাঘরের দুঃসহ স্মৃতি যাদেরকে এখনও বয়ে বেড়াতে হয়। এমন একটা সরকার ছিল যাদের সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না, মানুষের ভোটের কোনো সম্পর্ক ছিল না, মানুষের রায়ের কোনো সম্পর্ক ছিল না, যাদের কাজের বা যাদের পলিসি মেকিংয়ে মানুষের ইচ্ছার কোনো প্রতিফলন ছিল না। এমন একটা সরকার, যে সরকারটিকে বুঝতে আমরা সহজ ভাষায় যেটা বুঝতাম, সহজ সাদা চোখে যেটা দেখতাম, সেটা হচ্ছে শেখ হাসিনা। একেবারে রাষ্ট্রের পলিসি মেকিং থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে কেউ মৃত্যুবরণ করলে তার হত্যার বিচার পর্যন্ত ওই শেখ হাসিনার কাছেই চাইতে হবে, সবকিছুতেই তিনি। হ্যাঁ, এবং এটা সেই শেখ হাসিনা যার এক পাশে থাকবে সালমান এফ রহমান, যার আরেক পাশে থাকবে বেনজিরের মতন লোক, যার পেছনে থাকবে আজিজের মতন লোক, এবং যেই আজিজের দুষ্কৃতি প্রকাশের পরে তার চামচাকুল সমানে বলবে উই আর অল আর প্রাইম মিনিস্টার্স ম্যান, উই আর প্রাইম মিনিস্টার্স ম্যান, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। একটা দেশকে বিভাজনের চূড়ান্তে নিয়ে যাওয়া হয়েছে, নির্মূলের রাজনীতি চালু করা হয়েছে, বিএনপি জামাত এই শব্দগুলো ট্যাগ দিয়ে মানুষকে নির্বিচারে হত্যা করার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। মনে হয়েছে যেন আমরা বাংলাদেশে আছি একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস সিটিজেনের মতো, যে আমাদের কোনো রকম কোনো অধিকার নেই, আমরা যে মোটামুটি আলো হাওয়ায় শ্বাস নিতে পারছি এটাই আমাদের জন্য বিরাট ব্যাপার। এইরকম একটা দমবন্ধকর অবস্থা থেকে যখন মাত্র 20 দিনের মতো সময়ে 1000 মানুষের প্রাণ, কয়েকশো মানুষের চোখ চলে যাওয়া, কয়েক হাজার মানুষ নানানভাবে আহত হওয়া, পঙ্গুত্ববরণ করা, এরপরে একটা গণ অভ্যুত্থান, কেউ বলছে এটা কি বলে বিপ্লব, যেটাই হোক একটা নতুন সরকার। সেই সরকারটির পথ খুব মসৃণ হবে এটা ভাববার কোনো কারণ নাই। এই বিষয়ে আমি আপনাদের 91 সালে শেখ হাসিনার একটা উক্তি স্মরণ করিয়ে দেই। তিনি বলেছিল, 91 সালে তো তিনি ক্যাবিনেট সাজাই বসছিল, ভাবছিল তিনিই ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগ ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আসে নাই। তিনি বলেছিল একদিনও শান্তিতে থাকতে দেব না। বিএনপিকে উনি একদিনও শান্তিতে থাকতে দেন। 91 থেকে 96 উনি বিএনপির জান খারাপ করে ফেলছিল। 94 থেকে জামাতের সঙ্গে একত্র হয়ে সংসদ ছেড়ে দিল। মানে যতভাবে ডিস্টারবেন্স তৈরি করা যায়, যতভাবে একটা সরকারকে উত্তক্ত করা যায় তিনি করেছেন। এখন তিনি পালিয়ে হেলিকপ্টারে চড়ে পাশের দেশে গেছেন। পাশের দেশটাই মূলত তার দেশ। বাংলাদেশকে তিনি কখনো, আমি জানি না তার নিজের দেশ ভেবেছেন কিনা, বরং ভারত তার অনেক আপন। ভারত তাকে সময়ে সময়ে বহুবার আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের অত্যাচারে নিপীড়নে যতবার অতিষ্ঠ হয়ে তাদেরকে দেশ ছাড়তে, মানে তারা দেশ ছেড়ে গেছে, ততবারই ভারত বাতা তাদেরকে কোলে তুলে নিয়েছে। সুতরাং ভারত তার অনেক বেশি কাছের। সেখানে বসে তিনি কি করছেন আমরা জানি না। কেন এই কথাটা বলছি, আমি কোনো হাওয়ায় বলছি না। উনি উড়ে যেতে না যেতেই পরের দিন থেকে দেখি সংখ্যালঘুরা ঢাকায় চলে আসছে, কি তাদের উপর নাকি কি হামলা হচ্ছে। তার 2 দিন পার হতে না হতে আনসাররা সচিবালয় দখল করে ভিতরে ঢুকতেছে। তা পার হতে না হতেই স্টুডেন্টরা বলে পরীক্ষা দিব না। তার 2 দিন যাইতে না যাইতেই রিক্সাওয়ালারা শাহবাগ দখল করতেছে। প্যাডেল চালিত রিক্সা থাকবে, মানে মেশিনের রিক্সা থাকবে না পায়ে চালা রিক্সা। মানে একটা নতুন সরকারকে জ্বালানোর যত কায়দা আছে মোটামুটি গত 20 দিনে সব করা হয়েছে। তবে একটা কথা আমাদের মনে রাখা উচিত, এই সরকারটি কিন্তু জনতার সরকার। এই সরকারটি দেশের মোটামুটি
সকলের ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায় আসা একটি সরকার। সুতরাং এই সরকারটিকে দুর্বল ভাবা, এই সরকারটির পায়ের নিচে মাটি নাই এটা ভাবা, এটা কিন্তু ভুল হবে। এবং যেই মামলাগুলোর কথা আপনি বলছেন, সার্টেনলি একজন আইনজীবী হিসেবে মামলাগুলো আমার মনেও প্রশ্নের উদ্রেক করে। আজকে দেখছি বিএনপির মহাসচিবও কিন্তু বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যে খাগড়াছড়িতে কোন ঘটনা ঘটছে সেটার জন্য আওয়ামী লীগের সারা দেশের যত নেতা আছে সবার বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এটা তো আসলে হবে না, এটা তো সেই হাসিনা শাসনের পুনরাবৃত্তি। সেটার পুনরাবৃত্তি করার জন্য তো আসলে আমরা 17 বছর লড়াই করি নাই, তাই না? তো আমাদের মহাসচিব দেখেন, বিএনপির মহাসচিব তিনি কিন্তু ঠিকই একটা নিউট্রাল জাস্টিস এবং ন্যায় বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে দাঁড়িয়ে তিনি কিন্তু শক্তভাবে বলেছেন যে এইরকম মামলা কিন্তু মানুষ নেবে না, গ্রহণ করবে না। সকলের বিরুদ্ধে হত্যা মামলা, হ্যাঁ, এখন আমি আমার ভাই হারিয়েছি, আপনি আপনার সন্তান হারিয়েছেন, আপনি যখন মামলা করতে যাবেন তখন ডেফিনেটলি আপনার কানে বাজবে, আমার কানে বাজবে যে শেখ হাসিনা কি বলেছিল, তার পাশে দাঁড়িয়ে মতিয়া চৌধুরী কি বলেছিল, তার পাশে দাঁড়িয়ে পুলিশের মহাপরিদর্শক কি বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিল, আরাফাত কি বলেছে, ইত্যাদি কথা তো আমাদের কানে ভাসবে। সেই সময়ে রাগ ক্ষোভ থেকে নাম আসতেই পারে, তবে নিশ্চয়ই এফআইআর এ নাম দেওয়া মানেই আপনি দোষী প্রমাণ হয়ে যাওয়া না। এটার ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে যদি আপনার নাম সত্যি মনে করে প্রাইমা ফেসি দেওয়া যায়, আপনার নাম চার্জশিটে আসবে, আর না হলে চার্জশিট থেকে আপনার নাম বাদ যাবে। তবে এই যে হত্যা মামলা, 1000-এর উপরে মানুষ 20 দিনে মারা, এটা কি সোজা কথা? সোজা কথা তো না। আমরা তো কিছু কিছু অডিও ক্লিপ শুনতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর তরফ থেকে তার বিশেষ সহকারী স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলছে, এই ক্লিপ তো আমরা দেখছি, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ দেখাচ্ছে। এইরকম উক্তি পৃথিবীর কোনো মহান লেখকের পক্ষে লেখা সম্ভব না যে স্যার গুলি করি একটা মরে, একটাই যায়, বাকিরা আর কেউ যায় না, এটাই হইল ভয়ের বিষয়। এরকম উক্তি বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাসিকের পক্ষেও কি লেখা সম্ভব? কিন্তু এটা তো বাস্তবে হয়েছে, এই মাটিতে হয়েছে। সুতরাং হত্যা মামলা হবে না আশা করেন কি করে? আজকে দেখলাম, অনেকে হাসবেন, হিরো আলম এতগুলো ডিম কিনেছে, সে শাস্তি দিতে চায় আরাফাতকে, এবং সে বলছে আমার গায়ে যখন বাড়ি পড়ছে আমি জানি ব্যথা কোথায় লাগছে। এটা তো ভাই আপনারা জানবেন না, আমার ব্যথা কোথায় আমি জানি। আমি একটা নির্বাচনে দাঁড়াইছি, আমাকে মারধর করা, আমাকে কেন্দ্র থেকে দৌড়ায় নিয়ে যাওয়া দরকার ছিল কি? এগুলো তো ভ্যালিড কোয়েশ্চেন। এখন হিরো আলম বলছে বলে তো আমি হাসছি, আপনি হাসছেন, আমরা যারা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আমরা হাসছি, কিন্তু এই ব্যথাটা কিন্তু সমাজের একেবারে প্রতিটি মানুষের, আওয়ামী লীগের ঘনিষ্ঠ তার কাছে এই ব্যথা আছে। সুতরাং এগুলোর কিছু উদ্গীরণ আপনি দেখবেন, হ্যাঁ, সময়ের সাথে থেমে আসবে, কমে আসবে, বন্ধ হবে, কিন্তু প্রাথমিক অ্যাটলিস্ট কিছুদিন তো প্রাথমিক ব্রিদিং স্পেসটা দিতে হবে। ইনু যিনি বক্তৃতা দেওয়ার আগে এবং পরে এবং মধ্যেখানে আগুন সন্ত্রাসী, জঙ্গি নেত্রী, জঙ্গি কি বলছেন উনি তো বুঝতেই পারতেন না উনি কি বলছেন। একটা মন্ত্রিত্বের লোভে, একটা সংসদে যাওয়ার লোভে, নিজের ওয়াইফকে সংরক্ষিত আসনে দেওয়ার লোভে ওনারা কোথায় নেমেছেন ওনারা কি জানেন? রাশিদ খান মেনন ক্যাসিনো কাণ্ডে তার নাম এসছে, এবং তার ভিকারুন্নেসা নূর স্কুলের কলেজ থেকে কি পরিমাণ দুর্নীতিতে তার জড়িত থাকার কথা এসছে। তখন যদি তদন্ত হয়ে তাকে ক্লিনশিট দেওয়া হতো, আজকে কিন্তু তার ব্যাপারে মানুষের এত ক্ষোভ থাকে না। তখন তদন্ত থামানো হয়েছে, তার ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন হয়নি, কোনো রকম আওয়াজ আমরা কেউ করতে পারি না। আমাদের মতন যারা 2-1 জন টেলিভিশনে এসে কথা বলি, লিখি, আমরা বলেছি, কিন্তু তার মানে বিচার তো হয় নাই। গত 15 বছরের কোনো অভিযোগেরই কিছু হয় না। তো তাহলে বলেন এই ক্ষোভ থাকবে না? সাগর রুনির সন্তানের কি রাগ থাকবে না? মেঘ তো বড় হয়ে গেল, তার কি রাগ থাকবে না? তো এই জায়গাগুলোতে তো আসলে আমাদের একটু বোধহয় সময় দিতে হবে, একটু আমাদের কুল ডাউন হওয়ার মতন একটু সুযোগ আমাদেরকে দিতে হবে। রুমিনাপা, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দুটি বিষয়, একটি হচ্ছে জামাত ইসলামীর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করা হয়েছে, আরেকটি হচ্ছে যে টিআইবি সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামোর উপযোগী সংস্কার না হওয়া পর্যন্ত একটি সময় দিতে চান সরকারকে, তারা কি সুপারিশ করেছে। সেই উপযোগী সময়টা আসলে কতদিন? জামাতের
রাজনীতি করা, যেহেতু তারা ভোট করে, ভোটে অংশগ্রহণ করেছে, ভোটে অংশগ্রহণ করে তারা এমপি ছিল, মন্ত্রী ছিল, আমি মনে করি তাদের রাজনীতি করার পূর্ণ অধিকার সবসময়ই আছে। বাংলাদেশের ফান্ডামেন্টাল কিছু বিষয়ে যদি কোনো কনফ্লিক্টিং কিছু না থাকে, এবং সেই জন্য যখন জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল তখনও আমরা টকশোতে বলেছিলাম যে এটা ঠিক হচ্ছে না, গণতন্ত্র মানে বহু দল বহু মত, প্লুরালিজমে আপনাকে বিশ্বাস করতে হবে, আমরা তখনও সেটা বলেছিলাম। এখন সংস্কার নিয়ে, সংস্কার তো একটা বিশাল বড় পরিসরের বিষয় চলমান প্রক্রিয়া, এবং সংস্কার তো 50-55 বছরে বাংলাদেশে কি হলো, আর এই সরকারকে যদি আমরা একটা সময় দেই 50 বছরে যা হয়নি সেটিকে এই সরকার করে ফেলতে পারবে? সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, যে তারা পরবর্তীতে যখনই ক্ষমতায় আসবে বা বিরোধী দল হিসেবে আসবে তখন তারা এই পূর্ববর্তী ব্যাড প্রেসিডেন্টগুলো ফলো করবে না, এবং ভোটারদেরও সংস্কার হতে হবে। যে সবসময় আপনারা একটা জোয়ারে ভেসে ভোট দেন বা জোয়ারে বাইরে ভোট দেন তা না, আপনারা কারা কারা দেশের স্বার্থ রক্ষা করতে পারবে তাদেরকে দেখে ভোট দিতে হবে। সংস্কারের মধ্যে একটা আমি মনে করি বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যে একটি লোকের যদি অর্থ না থাকে, একটি লোক যদি এলাকায় প্রচুর সময় না দেন, শুধু ইন্টেলেকচুয়াল চর্চাই করেন কিন্তু তিনি সৎ, নির্ভীক, দেশের সাথে কাজ করবেন, প্র্যাকটিক্যালি এই লোকটার কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা নেই। এই লোকগুলোকে আমরা কিভাবে রাজনীতিতে অ্যাকোমোডেট করব? একটা হচ্ছে 10% ক্যাবিনেটে আপনি আউটসাইড পার্লামেন্ট নিতে পারবেন, আরেকটা হচ্ছে আমরা যদি একটা আপার হাউস করি, হাউস অফ মানে ন্যাশনস থেকে আরেকটা উপরে আপার হাউস করি, সেখানে আমরা তাদেরকে নিতে পারবো সিলেক্টিভ বেসিসে। এটা করা খুবই প্রয়োজন আমাদের মনে করি। আরেকটা সংস্কার আমরা সবসময় মনে করি যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র ইউনিটারি স্টেট, একমাত্র এককেন্দ্রিক সরকার যেখানে 16 থেকে 18 কোটি লোক আছে। পৃথিবীর মধ্যে 16 থেকে 18 কোটি লোকের আর কোনো ইউনিটারি স্টেট নাই, সব ফেডারেল স্টেট। আমাদের এখন ফেডারেল স্টেট করা উচিত, 8 থেকে 12টি প্রদেশে দেশকে ভাগ করতে হবে। এটা কেন দরকার? এটা আরেকটি কেন দরকার? এই দেশের মানুষ কিন্তু যেমন রাজনীতিতে কখনো কখনো সরকার সব করায়ত্ত করে ফেলে, আবার এই দেশের মানুষ কিন্তু অসাধারণ পলিটিক্যালি ভাইব্রেন্ট। গত 100 বছরে দেখা যাচ্ছে যে অসংখ্য আন্দোলন এই বাংলাদেশেই হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে মনে হয় 100 বছরে এত আন্দোলন হয়নি। এই যে পলিটিক্যালি ভাইব্রেন্ট লোকরা, এদের রাজনীতির খোরাক কী হবে? আমরা যদি প্রাদেশিক সরকার করি, 12টি বা 8টি প্রদেশ করি, এবং সেখানে যদি 2-3 হাজার প্রভিন্সিয়াল এমপি থাকে, 600-700 সেন্ট্রাল এমপি থাকে, তখন তাদের একটা রাজনীতির খোরাক হবে এবং সরকারের ইফিসিয়েন্সিও বাড়বে। বাংলাদেশের মেইন প্রবলেম হচ্ছে ইট ইজ টু সেন্ট্রালাইজড হওয়ার কারণে কোনো কোনো জেলার সমস্যাও ঢাকা থেকে সমাধান করতে হয়, যে কারণে সমস্যাগুলোর সমাধান হয়নি। ডিসেন্ট্রালাইজ করার জন্য এরশাদ উপজেলা করেছিলেন সম্পূর্ণভাবে, এবং জেলা করেছিলেন। বাই দ্য ওয়ে, এরশাদের আগে তো মাত্র 13টা মহকুমা ছিল। এরশাদ 1 মিনিটের মধ্যেই 64টা জেলা এবং আর কিছুদিন পরেই প্রায় 500 বা 490টি উপজেলা করে ফেলেছিলেন। সেই উপজেলার ভবনগুলি কিন্তু এখনও আছে। সেই উপজেলা যে রাস্তা হলো, পদগুলো সৃষ্টি হলো, এলজিডি অফিসার, এলজিডি ইঞ্জিনিয়ার, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সমবায় অফিসার, উপজেলার শিশু নারী কর্মকর্তা, সব কিন্তু এরশাদের সময় থেকেই শুরু হয়েছে। তাহলে সেই জিনিসটি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পেরেছিলাম, এখন সেটা আমরা পারিনি। এরকম একটি এজেন্ডা সরকারের কাছে আমরা প্রয়োজন। নাও 20 থেকে 25 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত সরকারের কাছে আমরা রিফর্মের কোনো সুবাতাস পাইনি। ইটস টু আর্লি, ডেফিনেটলি টু আর্লি, কিন্তু যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছে সেই স্বপ্নের কিছু রিফ্লেকশন তো আমি মনে করি সরকারের কথাবার্তায় আসা উচিত। বিচার বিভাগে 1000 বিচারক নিয়োগ দিতে হবে, 100 বিচারপতি নিয়োগ দিতে হবে, এটা একদম ক্রাইং নিড। দেশে একটা ল ইউনিভার্সিটি করতে হবে, দেশে একটা ফরেন্সিক ব্যালিস্টিক ইউনিভার্সিটি করতে হবে, এগুলো তো খুব বেশি কঠিন কাজ না। মাইগ্রেশন সেক্টর, যেটা বাংলাদেশের লাইফলাইন, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন যে প্রবাসীরা আপনারা বৈধ পথে টাকা পাঠান, এবং এইটা ছাড়া কিন্তু আমাদের অর্থনীতির উত্তরণের আর কোনো সুযোগ নাই। আমরা যতই একাডেমিক কথা বলি, কুইক ইকোনমি ডেভেলপমেন্ট বা রক্ষা হবে শুধুমাত্র মাইগ্রেশন সেক্টর দিয়ে, যেটা নিয়ে আমরা বহু কাজ করেছি, এবং রামডু কাজ করেছে, আর অনেকেই কাজ, সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন কাজ করেছে। তো আমাদের সকলের সম্মিলিত অসংখ্য মডেল আছে রিস্কিলিংয়ের জন্য, আপ স্কিলিংয়ের জন্য, এয়ারপোর্টে কীভাবে ব্যবহার করা উচিত আমাদের প্রবাসীদের সাথে, বিদেশে অ্যাম্বাসি কীভাবে প্রবাসীদের সাথে ডিল করবে, কীভাবে বৈধ পথে রেমিটেন্স আসবে, কী করলে আসবে, প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল করে দেয়া, আলাদা একটা ইউনিভার্সিটি করে দেয়া, জেলা পর্যায়ের বিভিন্ন স্কুলে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য আপনার স্কুলে কোটার ব্যবস্থা করে দেয়া, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে। এগুলো করলে হবে কি, প্রবাসীরা বাংলাদেশকে আরও ওন করবে, রেমিটেন্স বৈধ পথে বেশি পাঠাবে। আর বলেছি কি, প্রিভিলেজ কার্ড করে দেয়া, যেসব প্রবাসীরা বিদেশে থেকে এনআরবি বা বিদেশে থাকেন, তারা 4 বছরে যদি প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট করে পাঠান,
বা টোটাল এত অ্যামাউন্ট বৈধভাবে পাঠান, তাদেরকে আপনি একটা কার্ড দিয়ে দিবেন। এই কার্ডটা এয়ারপোর্টে দেখালে তারা একটা স্পেশাল প্রিভিলেজ পাবে, কিউ লাইনে দাঁড়াতে হবে না, তারা একটা চা খাওয়ার সুযোগ পাবে, তারা হসপিটালে গেলে তারা একটু অগ্রাধিকার পাবে, থানায় গেলে অগ্রাধিকার পাবে, সব জায়গায় অগ্রাধিকার পাবে। এই কার্ডটি দিলেই দেখবেন যে তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য চলে আসবে। এই কথাগুলো আমরা অনেক বলেছি। এর বদলে আমরা একসময় দেখতাম যে এয়ারপোর্টে খারাপ ব্যবহার করা হতো, বিমানে, বাংলাদেশ বিমানেও প্রবাসীদের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করা হতো। এগুলো যদি আমরা করি এই মুহূর্তে, তাহলে দেশের রেমিটেন্স হু করে বাড়বে। এবং রেমিটেন্স হলো এমন একটি জিনিস, পৃথিবীতে খুব বেশি দেশ রেমিটেন্সের বরমাল্য নিয়ে জন্মায়নি, আমরা রেমিটেন্সের বরমাল্য নিয়ে জন্মিয়েছি। এদেশে প্রায় 25 থেকে 30 বিলিয়ন ডলার প্রতি বছর আসে, যেখানে সরকার খরচ করে যত সামান্য টাকা, আমরা বলতাম 2 পয়সার বাজেট, অর্থাৎ 100 টাকার মধ্যে 2 পয়সা, 2 টাকা না কিন্তু 2 পয়সা, 2% না, 0.02%, সেটা পরে 0.03% হয়েছে, বাজেট বেড়েছে। কিন্তু তারা অর্থনীতির লাইফ লাইন, তারা টোটালি। এবং এই যে বিদেশ থেকে যারা আসছে, আমরা অনেক বলার পরে 2.5% ইনসেন্টিভ তারা পেত। এখন বাংলাদেশ ব্যাংক কী করবে জানি না, এই ইনসেন্টিভটা বন্ধ করতে পারে এমনটা শুনছি, বাট আমি মনে করি এটা বন্ধ করা ঠিক হবে না। এটা এই অর্থনীতির ভিত্তিতে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এটা একটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে বাংলাদেশ সরকার প্রবাসীদের ইনসেন্টিভ দিচ্ছে। নাও এই কাজগুলো যদি করা হয়, স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রবাসীরা অনেক টাকা পাঠাবে। আর কি করা উচিত? যত স্কুল আছে, যত কলেজ আছে, যত পলিটেকনিক আছে, যত টিটিসি আছে, সবগুলোর সিলেবাসকে নিয়ে কি করলে ইউরোপ, আমেরিকা এইসব জায়গায় তারা ড্রাইভার, প্লাম্বার, নার্সিং এইসব কাজ করতে পারবে। যদি ওই কোর্সগুলো আমরা করাতে পারি, আমাদের ছেলেপেলেরা খুব দক্ষভাবে তারা বিদেশে গিয়ে ব্যাপক টাকা আয় করে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে। ফিলিপাইন তো রেমিটেন্স দিয়েই হয়েছে, শ্রীলঙ্কার অনেক রেমিটেন্স এখনও যাচ্ছে। আরেকটা কী করতে হবে? ভাষা, যেটা অসংখ্যবার বলেছি যে একটি সেকেন্ড ভাষা আমাদের শিখতেই হবে। যারা সায়েন্স পড়ছে তাদের জাপানিজ ভাষা যদি শিখে ফেলে, তারা সায়েন্স পড়তে পড়তেই জাপান চাকরি বা স্কলারশিপ পেয়ে যাবে। চাইনিজ ভাষা শিখতে পারে, তারপরে জার্মানি ভাষা শিখতে পারে। এই ভাষা যদি আমরা, অ্যারাবিক ভাষা, যদি আমরা একজন নার্সকে প্রকৃত নার্স বানাতে পারি আর তাকে অ্যারাবিক ভাষা শেখাতে পারি, আমার ধারণা তার প্রারম্ভিক বেতন হবে 3 লক্ষ টাকা। আমরা পাঠাচ্ছি 30,000 টাকার হাউসমেট, যাদের মধ্যে একটা বড় অংশ সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, মেন্টালি অ্যাবিউজ হয়, টর্চার হয়, ফিরে আসে, স্বাস্থ্য শেষ করে ফেলে, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ নষ্ট করে ফেরত আসে। রাষ্ট্রের এখনই প্রয়োজন এই বিষয়ে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করা, এবং এই বিষয়ে প্রচুর ফাইন্যান্স রেডি আছে। আর আমি বিভিন্ন সময় কথা বলে দেখেছি, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান বাংলাদেশের অসংখ্য প্রজেক্টে ইনভেস্ট করতে চায়, কিন্তু বিগত সরকার দুর্নীতির সুযোগ নেই বলে এই সমস্ত প্রজেক্টকে অ্যালাউ করতো না। সরকারের উচিত এই মুহূর্তেই এই সমস্ত প্রজেক্টে, এই সমস্ত দেশের কাছ থেকে ফাইন্যান্স, এইড, অ্যাসিস্ট্যান্স নিয়ে বড় বড় প্রজেক্টগুলো করা। তার মধ্যে নদী রক্ষা একটা হতে পারে, যদি নদী নিয়ে আমরা বারবারই এই প্রবলেমগুলো ফেস করছি। নেদারল্যান্ডের নদী রক্ষার ব্যাপক মডেল আছে, বাংলাদেশের নদীগুলো কী করলে ভালো হবে এটার জন্য প্রয়োজন। আর একটি প্রয়োজন আছে, সামনে কপ হবে, এই যে অক্টোবর ও নভেম্বরে আজারবাইজানে কপ হওয়ার কথা। তো আজারবাইজানে যদি কপ হয়, সেই কপে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের 20টি ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা, যারা 0.002% CO2 এমিশনে কন্ট্রিবিউট করে, বাট আমাদের ভালনারেবিলিটি টপ 20-র মধ্যে। তো সেইখানে প্রতিটি সেগমেন্টে বাংলাদেশ যেন রিপ্রেজেন্টেড হয়, ইউথরা যেন যেতে পারে, ভয়েস রেস করতে পারে, এবং যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি করা হচ্ছে সেখান থেকে একটা বিগ চাঙ্ক মানি বাংলাদেশ নিয়ে আসতে পারে। দেশ বাঁচাতে এগুলো করতে হবে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, প্রতিশোধ নেওয়ার জন্য জুডিশিয়ারি আছে, পুলিশ আছে, তারা আইনি প্রক্রিয়ায় অবশ্যই প্রত্যেক অন্যায়কারী শাস্তি হবে। এখন বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেটি কি আসলে একদিনে পরিবর্তন সম্ভব কিনা? কাউকে না কাউকে তো বললেন যে খুব আসলে আমি রুমিন ফারহানের সাথে সম্পূর্ণ একমত যে ব্যাপক অন্যায় করা হয়েছে, সেটা যদি আমার সাথে করা হতো আমিও হয়তো বা এটাই করতাম। কিন্তু একদিনে পরিবর্তন করতে হবে তো, আপনি কি 1000 বছর ধরে পরিবর্তন করবেন? কিছু কিছু পরিবর্তন একদিনেই করতে হবে। আজকের এই সরকার যদি একটা অন্তর্ভুক্তি দেখাতে পারে, পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, আজকের এই সরকার যদি একটা নিরাপত্তা দিতে পারে, এই সরকারের ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। আর এই সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এক পর্যায়ে বাধ্য হয়ে কিছু মানুষ সিভিল ওয়ারে চলে যাবে, কিছু মানুষ অস্ত্র হাতে নেবে, কিছু মানুষ জীবন বাঁচানোর জন্য বেআইনি কাজ শুরু করবে। তো সেই আস্থায় সরকারকে নেওয়ার চেষ্টা করতে হবে। রুট কোশ্চেন হবে, শেষ করে দিচ্ছি, একটা ন্যূনতম পলিটিক্যাল কনসেনসাস লাগবে এবং ডিসকাশন লাগবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার রুমিন ফারহান, আমরা আবার ফিরে যেতে চাই যে আন্দোলন, গণ অভ্যুত্থান, সেখানে আপনি শুনেছেন যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে 100 বছরের ইতিহাসে
এ ধরনের নৃশংসতা বা এ ধরনের হত্যাকাণ্ড যেটি হয়নি, যেটা আমরা দেখলাম, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন তিনি বলেছেন। আপনি কি মনে হয় যে আওয়ামী লীগের যে বিচার দাবি করা হচ্ছে, নিষিদ্ধের দাবি আসছে, আপনি আদালতে আসছে, এই বিষয়গুলোকে আসলে রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা দীর্ঘদিন ধরে চলে এসেছে তারই পরিণাম কিনা, বা এই গণঅভ্যুত্থান অনিবার্য ছিল কিনা? আওয়ামী লীগের রাজনীতির ধরনটা যদি আমরা একটু লক্ষ্য করি, ৭২ থেকে ৭৫-ই কিন্তু তারা তাদের রাজনৈতিক যে চরিত্র এবং তারা ক্ষমতায় গেলে আসলে কি করতে পারে তার একটা ছোট্ট মহড়া তারা কিন্তু ৭২ থেকে ৭৫-এ করেছিল। তারা সকল দলকে নিষিদ্ধ করে দিয়েছিল, তারা বাকশাল তৈরি করেছিল, 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখেছি জুডিশিয়ারির সুপ্রিমেসিটাও তারা নির্বাহী বিভাগের হাতে নিয়ে এসেছিল। সুতরাং এইরকম একটি দলের 4 বছরে যেটি ৭২ থেকে ৭৫-এ যে রূপ আমরা দেখেছি, সেটা যদি 15 বছর ভোট ছাড়া তারা থাকে, তাদের যা হওয়ার কথা তারা তাই হয়েছে। বিএনপি কখনোই নিষিদ্ধের রাজনীতি করে নাই, বরং বিএনপি আওয়ামী লীগকে আবার নতুন করে আওয়ামী লীগের নিজ নামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। বাকশাল থেকে আওয়ামী লীগ যে পুনরায় উত্থিত হয়ে নিজের নামে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের নামে রাজনীতি করতে পেরেছে, এটা বিএনপির বদান্যতা, বিএনপির দয়া এবং বিএনপির সেই সুযোগ গ্রহণ করেই তারা আবার তাদের নামে রাজনীতি করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আমি যেটা শুনতে পাচ্ছি, চারপাশে যেই আওয়াজ আসে, সেটা মানুষের দাবি, গণমানুষের দাবি। এটা বিএনপির দাবি নয়, বা আমি বিশ্বাস করি এটা কোনো জামাতে ইসলামেরও দাবি নয়, এটা গণমানুষের দাবি। এবং নিষিদ্ধ একটা দলকে কাগজে কলমেই শুধু করলে নিষিদ্ধ হয় তা তো নয়, সময়ের সাথে অটোমেটিক্যালি এই দলটি, এখনও এই দলের কিছু এক্সিস্ট করে না, আরও এটি বিলুপ্তর পথে চলে যাবে। কিছু চোরা গুপ্তা দুষ্টামি হামলা এগুলো তারা যা করতেছে আনরেস্ট তৈরি করার জন্য, এগুলো কিছু তারা কয়েকদিন করবে, তারপরে তারা শীত নিদ্রায় চলে যাবে। এদের আর কোনো ফিউচার আছে বলে এরা নিজেরাও বিশ্বাস করে না। যেই দলের প্রধান, তাদের ইউনিটে ইউনিটে কর্মী আছে, তাদের নেতারা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সবাইকে ফেলে নিজে আর নিজের বোন মিলে পালায় যায়, সেই দলের কি আসলে আর কিছু থাকে আপনি বলেন? সেই দলের কোনো নৈতিক শক্তি, মোরাল স্ট্রেংথ, কোনো রকম কিছু অবশিষ্ট কি আর থাকে? থাকে না। সে কারণে আমরা দেখি পুলিশ ধরে নিয়ে গেলে পলক কাঁদতেই থাকে, বিপুমনি ফুপায় ফুপায় কাঁদতেই থাকে, কারণ তাদের মোরাল স্ট্রেংথটাই আর নাই। ওটা শেষ হয়ে গেছে, ওটা ওনাদের নেত্রী শেষ করে দিয়েছে, ওটা আমাদের কোনো দায় নাই ওটা শেষ হওয়ার পেছনে। তো আওয়ামী লীগকে আমি বিশ্বাস করি যে মানুষ ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, এবং এলাকায় আমার মনে হয় না এখন আর কেউ ন্যূনতম লজ্জা শরম থাকলে বলে যে আমি আওয়ামী লীগ করি, কারণ এটা এখন একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে, এটা গালি হয়ে গেছে। আওয়ামী লীগ মানে হলো আপনি গত 15 বছর সকল অন্যায়ের দোসর ছিলেন, আপনি গত 15 বছর সকল রকম অন্যায্য সুবিধা পাইছেন, আপনি গত 15 বছর আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, আপনি গত 15 বছর মানবাধিকারের যত রকম লঙ্ঘন সম্ভব সেগুলোর সঙ্গে আপনি সহমত প্রকাশ করে পাশে ছিলেন। গত 15 বছর আপনি আপনার এলাকায় যারা আপনার সাথে ভিন্ন মত পোষণ করে, রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক, তাদেরকে আপনি এলাকা থেকে বয়কট করছেন, এলাকা ছাড়া করছেন। তো এগুলো হচ্ছে এখন আপনার পরিচয়। এরপরে তো আর কেউ নিজেকে আওয়ামী লীগ বলে পরিচয় দেওয়ার সাহস বলেন, লজ্জা বলেন, থাকলে এটা পরিচয় দেবে না। সেই কারণে আমরা কিন্তু আওয়ামী লীগ দেখি না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ যদি তার রাজনীতি চালায় যেতে চায়, আওয়ামী লীগ চালাবে, সেটা মানুষ ঠিক করবে আওয়ামী লীগকে তারা রাখবে কি রাখবে না। বলা হচ্ছে নানান রিফর্মের কথা, রিফর্মের কথা কিন্তু বিএনপি বহু আগে থেকে বলে আসছে। কীরকম? আমাদের 31 দফাটা যদি আপনি একটু মনে করেন, এই 31 দফা নিয়ে কিন্তু আমরা বিভাগীয় শহরগুলোতে, আমি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা টিম করে প্রত্যেকটা বিভাগে আমরা গেছি, এবং এই রিফর্মের মধ্যে কি কি ছিল? ছিল প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা, ছিল 2 দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ছিল জুডিশিয়ারিকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট করা, ছিল 70 ধারার সংস্কার। তো এই যে 2বার বেশি প্রধানমন্ত্রী না হওয়া, একই ব্যক্তি সংসদ নেতা, দলের প্রধান, এগুলো তখন টিআইবির। তবে আমাদের 31 দফাতে অনেকগুলোই আছে, আবার কিছু কিছু নাই। তো সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে আসলে মানুষ কি চায়। তবে এই রিফর্ম করার ম্যান্ডেটটা আসলে কে দিবে? মানুষ দেবে। এবং এই ম্যান্ডেটটা মানুষ কিভাবে দেবে? থ্রু ভোট। সুতরাং মানুষের নির্বাচিত একটি সরকার ছাড়া
এই ধরনের মেজর রিফর্ম, কনস্টিটিউশনাল রিফর্ম সম্ভব না করা এক। দুই হলো, কেউ যদি সিঙ্গল মেজরিটি নিয়ে সংসদে যায় তার পক্ষেও কিন্তু এত বড় বড় রিফর্ম করা সম্ভব নয়। কেবলমাত্র 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি থাকে তাহলেই, এবং কেবলমাত্র তাহলেই কনস্টিটিউশনাল এই রিফর্মগুলো আনা সম্ভব। সুতরাং রাজনীতির গুণগত পরিবর্তন বলেন, সংবিধানের গুণগত পরিবর্তন বলেন, সকল কিছুই আসলে আলাপ আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত, এবং সেটা আমি বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্ব যেই সরকার করে, কেবলমাত্র সেই ক্ষমতা সেই সরকারেরই থাকবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই সরকারটি কি করবে, বা এই সরকারের ক্ষমতা কতটুকু। এই সরকারের ক্ষমতা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেয়, এক কথায় যদি বলতে চান। এখন এই সুষ্ঠু নির্বাচন দিতে গেলে তো আসলে কয়েকটা ধাপ আপনাকে পার হতে হবে। যেমন ইলেকশন কমিশন একটা শক্তিশালী, নিরপেক্ষ, শক্ত এবং যেটাকে বলবো যে জনগণের প্রতি দায়বদ্ধ একটা নির্বাচন কমিশন এই সরকারকে তৈরি করতে হবে। প্রশাসনে নিরপেক্ষ লোক, যারা দলীয় দলবাজি না করার কারণে দীর্ঘ সময় হয়তো সুবিধা বঞ্চিত ছিল, প্রমোশন হয় নাই, পোস্টিং হয় নাই, ভালো জায়গায় চাকরি করতে পারে নাই, সেই মানুষগুলোকে যথাযথ মর্যাদায় যার যার জায়গায় পদায়ন করা। পুলিশ বাহিনী, যেটাকে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে। এক বেনজির 1000 কোটি টাকার মালিক, এক হারুন, ও মাই গুডনেস, এই ও মাই গুডনেসদেরকে সরিয়ে সত্যিকারের যারা পেশাদার, যারা কমিটেড দেশের প্রতি, আমার দলের প্রতি কমিটেড দরকার নাই, দেশের প্রতি, সেই মানুষগুলোকে, সৎ যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় নিয়ে আসা, এই কাজটাও কিন্তু কঠিন কাজ, এবং এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। কারণ একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে এই জায়গাগুলোতে সংস্কার আনা, এই জায়গাগুলোকে ঠিক করা। এগুলো না করলে আসলে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা যেটি আলোচনা করছিলাম সুষ্ঠু নির্বাচনের কথা বলছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এর আরেকটি রাষ্ট্রের একটি বড় জায়গা হচ্ছে বিচার বিভাগ। আপনি জানেন যে সাবেক 3জন প্রধান বিচারপতির নামে মামলা হয়েছে গত সময় ধরে, যে বিচার বিভাগের যে আচরণ বা বিচার বিভাগ নিয়ে যে মানুষের অভিযোগ বা অনাস্থা সেটা তৈরি হয়েছে, তার ফলশ্রুতি এটি হয়েছে। অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই মামলাটা করেছেন। উনি কোর্টে অনেক মামলাই করেন, বিজিবাডি হিসেবে পরিচিত। উনি যে মামলাটা করেছেন সেটা হচ্ছে, উনি একটা কন্টেম্পট হিয়ারিংয়ে ওনাকে কথা বলতে দেওয়া হয়নি, এবং ওনার পার্সোনাল একটা ক্ষোভ থেকে মামলাটা করেছেন। দেখেন, বাংলাদেশে একটি ল আছে যেটি সাবঅর্ডিনেট ল জুডিশিয়ারি ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1859 or সামথিং। সেখানে বলা আছে কোনো বিচারক যদি তার বিচারিক কার্যক্রমে কোনো রায় প্রদান করে, এটার জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। তারপরে ডিপার্টমেন্টের প্রসিডিংস হতে পারে। তিনি যদি মামলা, যেমন নিচের কোর্টের লয়ারদের, বিচারকদের যদি বেশি জাজমেন্ট উপরে গিয়ে রিভার্স হয়, তখন তাকে শোকজ করা হয় যে তোমার 10টা মামলার মধ্যে 5টা কেন অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলে গিয়ে হেরে গেলা, তোমার জাজমেন্টে ভুল আছে। এটা ইন্টারনাল প্রক্রিয়া, অনেক কিছু আছে। জুডিশিয়ারিকে স্বাধীনতা দিতে হবে। সাংবিধানিকভাবে আর্টিকেল 94 অ্যান্ড আর্টিকেল 114 আর সামথিং ক্যাটাগরিক্যালি বলছে যে স্বাধীন থাকবে, কিন্তু ওই যে 116তে বলা আছে রাষ্ট্রপতি শব্দটা, নিয়োগ টিয়োগ সব কিছু রাষ্ট্রপতি, ওই রাষ্ট্রপতি বলার কারণে আইন মন্ত্রণালয় জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করবে। আমি জানি আপনারা যদি কখনো ডাকেন, অসংখ্য বিচারক বিগত সময় স্কলারশিপ পেয়েছে, তার ছুটি দেয়নি। কেন দেয়নি? কারণ তার কথা শুনে একবার রায় দেয়নি, ট্রান্সফার করে দিয়েছে, কারণ তার কথা শুনে রায় দিচ্ছে না। আইন মন্ত্রণালয় জুডিশিয়ারিকে ন্যাকেটলি নিয়ন্ত্রণ করত, এবং জুডিশিয়ারি প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্টের আন্ডারে খুব একটা ছিল না। সুপ্রিম একটা আমাদের আলাদা সচিবালয় হওয়ার কথা, যে 12 বিধি দিয়েছিল মাজদার হোসেনে মোস্তফা কামাল, তার মধ্যে একটাই ছিল যে সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকবে, একজন সচিব থাকবেন সুপ্রিম কোর্টের নিজস্ব জাজদের মধ্যে থেকেই। কিন্তু এটা চলে গেছে মিনিস্ট্রিতে। মিনিস্ট্রি হবে পোস্ট বক্স। সুপ্রিম কোর্ট যে কাজগুলো করবে তার একটা কপি মিনিস্ট্রিতে থাকবে, যেহেতু রাষ্ট্রের একটা এখানে অনেক বিষয় জড়িত আছে। বাস্তবতা হচ্ছে, ইভেন আনিসুল হক সাহেব, মন্ত্রী সাহেবও বলেছেন সব সংসদের বাইরে, যে আমি পদ সৃষ্টি করতে পারছি না জুডিশিয়ারির জন্য। সমস্ত মন্ত্রণালয়গুলো ব্যুরোক্রেসি জুডিশিয়ারিকে উইক করে রেখেছে। জুডিশিয়ারিও নিজের মর্যাদার জায়গাটা, স্বতন্ত্র জায়গাটা
সঠিকভাবে প্রতিবাদ করতে পারেনি। এটি নিয়ে তো এখন সাবেক সময় প্রধান আসছে। বিচারপতি এস কে সিনহার সঙ্গে জি, এসকে সিনহার সাথে দ্বন্দ্ব ওখান থেকে সূত্রপাত হলো। এবং এসকে সিনহা যখন, এবং এটা দুঃখজনক, যখন এসকে সিনহা সরকারের সাথে ফাইট করছিলেন তখন তার ফেলো বিচারপতিরাই কিন্তু বলে আমরা আপনার সাথে বসবো না। যদি ফেলো অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা বলতো যে আমরা আপনার সাথে আছি, আপনি ফাইট করেন, হয়তো এসকে সিনহাকে এই পরিণতি বোধ করতে হতো না। হোয়াট এভার, যেটি ঘটেছে যে সুপ্রিম কোর্টের বাজেটও খুব কম দেওয়া হয়, এখন ৩৮ লক্ষ পেন্ডিং মামলা। আপনি রিফর্ম টিফর্ম সব তো বলছেন, মূল দরকার মানুষের চাকরি, মূল দরকার মানুষের খাদ্য আর ন্যায় বিচার। ৩৮ লক্ষ পেন্ডিং মামলা থাকলে আপনি কীভাবে ন্যায় বিচার পাবেন? বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো মামলা না করা হয় তাহলে ২০ বছর লাগবে মামলাগুলো শেষ হতে। এই ৩৮ লক্ষ মামলা কমানোর জন্য বিগত সরকার কোনো পদক্ষেপ নেয়নি, আর এই সরকার ২০ দিনে একটি পদক্ষেপও নেয়নি। তো ২০ দিনে কিছুই করা সম্ভব না, কিন্তু আশা জাগানো সম্ভব। আমরা তো আশা জাগা নিয়ে অন্তর্বর্তী সরকার চাই, আর অন্তর্বর্তী সরকার যদি মনে করে সকল সমস্যার সমাধান তারা করতে পারবে, দে আর ডেমিগড, দে আর নট ডেমিগড, দে আর হিউম্যান বিংস লাইক আস। শ্যাম ভাই, আরেকটি বিষয় যে আপনি জানেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ 10টি জেলায় যে বন্যা হচ্ছে, ভয়াবহ বন্যা। অনেকেই বলছেন এটি প্রাকৃতিক দুর্যোগ না, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। ভারত তার উজানের যে পানি সেটি ছেড়ে দিয়েছে, আমরা তুলিয়ে গিয়েছি। বিষয়টি আসলে এটি কূটনৈতিক পর্যায়ে সমাধানে এখন জরুরি হয়ে গিয়েছে কিনা? আমি পানি বিশেষজ্ঞ না, তবে আইনুল নিশাত স্যার পানি বিশেষজ্ঞ, তিনি বলছেন এর মধ্যে প্রফেসর কোনো আতিয়ার রাজনীতি নেই। পানি বিশেষজ্ঞ, এবং লজিক বলে যখন বৃষ্টি হবে বৃষ্টির পানিটা সাগরের দিকে যাবে, এবং সাগরের ডাউন স্ট্রিমে বদ্বীপ ডেল্টা হচ্ছে বাংলাদেশ। তো পানিটা হয়তো বা দুদিন পরে আসতো, দুদিন আগে আসতো, পানিটা এখানেই আসতো। বন্যা প্রতিরোধে বা বন্যা ঘটানোয় ভারতের কোনো কন্ট্রিবিউশন থাকার আমার ধারণা বৈজ্ঞানিক কোনো সুযোগ নেই। তবে শুকনা মৌসুমে আমাদের পানি না দেওয়া, এটা এই ক্ষেত্রে ভারত আমাদের প্রতি ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন করে সম্পূর্ণভাবে। কারণ আমাদের যে পানিটা হিমালয় গলে এই সমুদ্র পর্যন্ত যাবে, এর মাঝখানে আপনি কোথাও এটাকে আটকাতে পারেন না, কিন্তু শুকনো মৌসুমে এটা আটকিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় পানি দেওয়া হয়, বাংলাদেশের নদীগুলো খাঁখা করতে থাকে। ওইখানে আমাদের কথা বলা উচিত, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা ওইখানে বলার থেকে এখন এই বন্যাটাকে বলছে, যেটা আসলে ভিত্তি খুব একটা আছে বলে আমি মনে করি না। আমাদের এখন আন্দোলন করা উচিত, আমাদের একত্রিত হওয়া উচিত, একতাবদ্ধ হওয়া উচিত যে আমাদের নদীগুলো শুকাতে আমরা দেব না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদের কিছু অধিকার আছে, সেই অধিকারের আলোকে আমাদের পানি দিতে হবে। এবং ভারতের মতো একটা প্রতিবেশীকে যদি আপনি হ্যান্ডেল করতে চান, সেক্ষেত্রে আপনার আভ্যন্তরীণ ঐক্যমত লাগবে। আর একটা যুদ্ধ অবস্থার দিকে কখনো যাওয়া যাবে না, একটা শক্ত আলোচনা করতে হবে, 1 to 1 মর্যাদাপূর্ণ, সোভারেন স্টেট টু সোভারেন স্টেট। আর ভারতকে মনে রাখতে হবে এই দেশটা আওয়ামী লীগের না, বা বাংলাদেশ আওয়ামী লীগ না, বা আওয়ামী লীগ বাংলাদেশ না। আওয়ামী লীগ একটা সময় বাংলাদেশে একটা বড় দল ছিল, এখন ছোট হয়ে গেছে। আওয়ামী লীগ স্বাধীনতার সময়ও বাংলাদেশে একটা একমাত্র দল বা ওয়ান অফ দ্য বিগেস্ট দল ছিল, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক না। ভারতের উচিত সকল দলের সাথেই সুসম্পর্ক রাখা এবং জনগণের সাথে সুসম্পর্ক রাখা, তাতে ভারতের লাভ হবে, বাংলাদেশের লাভ হবে। সমস্যাটা হচ্ছে ভারতের সীমানায় তো আরও অনেক দেশ আছে, কিন্তু বাংলাদেশের সীমানায় তো আর কোনো দেশ নাই। ভারত আমাদের ফেট অ্যাকম্পলিশ নাইবার, আমরা চাইলেও চেঞ্জ করতে পারছি না, আমরা চাইলেও আরেকটা দেশের সাথে বর্ডার করতে পারবো না। কিন্তু দেশের মানুষ যদি একতাবদ্ধ থাকে, মর্যাদাপূর্ণ সমাধান ভারতকে আমরা বলতে পারবো। তবে সেখানে অদ্ভুত কথাবার্তা, যুদ্ধ করব, যুদ্ধ লাগিয়ে দিব, 7 সিস্টার ভাগ করে ফেলবো, ঠিক এই ধরনের কথাগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনো ডিপ্লোম্যাটিক পর্যায়ে হওয়ার কথা না, হওয়া উচিত না। এটা একজন উপদেষ্টাই বলেছে, যখন উপদেষ্টা একজন বলবে সেটা কিন্তু যদি ক্যাবিনেট মিনিস্টার সিস্টেম ধরি, এটা সবার বক্তব্য হিসেবে ধরে নিতে হবে। ভারতের সাথে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে এবং শক্ত ডিপ্লোমেসি করতে হবে। ভারতকেও বুঝতে হবে বাংলাদেশ ডিস্টার্ব থাকলে ভারতও এটা ক্ষতিগ্রস্ত হবে। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিচারাঙ্গন নিয়ে কথা হচ্ছিল, সাবেক প্রধান বিচারপতিদের নামে মামলা, যে অভিযোগগুলো, আপনি নিজেও সেই অঙ্গনের মানুষ, সেটি প্রথমে জানতে চাই যে আসলে এই অবস্থা কেন তৈরি হলো, আর যেটি আকস্মিক বন্যার কথা বলা হচ্ছে যে আমি বন্যাটাই আগে একটু আলোচনা করি। বন্যার ব্যাপারে একটা কথা খুব স্পষ্ট, ভারতকে কেউ পানি ঢেলে দেওয়ার জন্য দায় দিচ্ছে না, ভারতকে দায় দিচ্ছে সময় মতো আমাদেরকে না জানানোর জন্য। যদি আমাদেরকে তারা আগাম জানাতো,
তাহলে আমাদের এতগুলো মানুষ এই মধ্যরাতে রাত 2টা-3টার সময় আচমকা উঠে দেখতো না যে তার ঘরের উঠানে গলা পর্যন্ত পানি উঠে গেছে। জাস্ট নোটিস করা দরকার ছিল, ভারতের আমাদেরকে জানানোর দরকার ছিল। ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী, একটা নদীরও বেসিন বেসড ভিত্তিতে, বেসিন বেসড বাদ দেন, একটা নদীরও পানি বন্টন চুক্তি ভারতের সাথে হয়নি। শুধু গঙ্গা হয়েছে, সেই গঙ্গাটাও বেসিন বেসড না। মানে আপনি কতটুকু পানি পাবেন সেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বেসিন বেসড হিসেবে করে তাহলে আপনাকে সেই পরিমাণ আসা, তা না। এতটুকু পানি এখানে আসার পর যেটুকু অবশিষ্ট থাকে তারা আমাদেরকে, সেই চুক্তি হয়েছে, যতটুকু অবশিষ্ট থাকে তার সেটা তো হওয়ার কথা না। তো একটা নদীর পানির ব্যাপারেও আমরা গত 15 বছরে কিছু করতে পারে নাই সরকার, পারার কোনো কারণও নাই। কারণ সরকারের বার্গেনিং টুলটা ছিল আমাকে ক্ষমতায় রাখতে হবে, এরপরে তুমি করিডোর চাও নিয়ে যাও, ট্রানজিট চাও নিয়ে যাও, বন্দর চাও নিয়ে যাও, পানি চাও ফেনী নদীর পানি দিয়ে আসলাম, তিস্তা লাগবে না, তিস্তা প্রকল্প চায়নাকে দেব না, ভারত তুমিই আসছো তোমাকেই দেব। সব কিছুর একটাই, বর্ডার খুলে দিলাম, ইচ্ছা মতো মানুষ মারো। এই যে গত 20 দিনে কটা মানুষ বর্ডারে মারা গেছে বলেন তো? প্রথম দিনই আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার স্পষ্ট করে দিয়ে বলছে পিঠ দেখায়া আসা যাবে না, পিঠ দেখানোর দিন শেষ, পেট দেখানোর দিন শেষ। ওই মিষ্টি মিষ্টি পতাকা বৈঠক করে লাশ ফেরত আনতো আমাদের, কত অমর্যাদাকর। আর ভারতকে আমার ভাই বলছিল এটা কূটনীতির ভাষা হতে পারে, কূটনীতি ভারত জানে? আমি অবাক, ভারতের চ্যানেলগুলো জানি না গত কয়েকদিন প্রচুর কথা বলছে, আমার ইন্টারভিউ প্রচুর নেওয়া হয়েছে। আমাকে তাদেরকে আমি স্পষ্ট বলছি, তোমরা প্রতিটা ডিম হাসিনা নামক একটা ঝুড়িতে রাখছো এবং বাংলাদেশের মানুষের পালস তোমরা বোঝার চেষ্টা করো নাই। এবং এখন তোমরা কত দুষ্ট দেশ, তোমরা একটা সরকার এসে নিঃশ্বাসটা ফেলতে পারে নাই তার আগে তোমরা সংখ্যালঘু নিয়ে মিথ্যা খবর শুরু করছো। রাহুল আনন্দ এবং ওই মহিলা রোকেয়া প্রাচী, এই দুইটারই বিচার হওয়া উচিত। রাহুল আনন্দ কেন চুপ করে রইল? তার বাড়িতে তো আগুন দেয়া হয় নাই, সে হিন্দু সেজে চুপ করে রইল কেন? কেন রইল? যাতে আরো 10টা বাড়ি ভাঙা যায়, আরো 10টা জায়গায় গোলমাল লাগে? তিনি এমন একটা ভাষা স্টেটাস দিল, এক সন্তানকে নিয়ে বেরোতে পেরেছি, বাকি সন্তানরা আগুনে পুড়েছে। অর্থই তো বুঝি না। তো এসব ফাজলামি করো দেশে যখন একটা এমার্জেন্সি সিচুয়েশন। আর আরেক মহিলা ভারতের চ্যানেলকে বলে যে 90% বাড়িতে নাকি লুটপাট হয়েছে আর 10% কোনো মতে লুটপাট থেকে বাঁচছে। ঢাকা শহরে নাকি 90% বাড়িতে লুট হয়েছে। বলেন ভাই কেমন লাগে? সে বিদেশি চ্যানেলে এই মহিলাই কথা বলে। তো এই দুইটাকে বিচারের আওতায় আনা উচিত, দুইটাই তো রাষ্ট্রদ্রোহী, দুইটারই তো বিচারের আওতায় আনা উচিত। আমি তো বলবো সরকার অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, তাদেরকে উত্তক্ত করে ফেলতেছে কিন্তু তারা কিন্তু ধৈর্য হারাচ্ছে না। বিচার বিভাগের কথায় আসেন, আজকে যত সমস্যার গোড়া, এইটার গোড়াটা পত্তন করছে ABM খায়রুল হক। তিনি প্রধান বিচারপতি ছিলেন, পরে ল কমিশনের চিফ ছিলেন। এরপরে আসলো পরপর যেই চিফ যারা হলেন, SK সিনহার কথা আজকে বলা হচ্ছে, তার পাশে যদি সেই সময় ওয়াহাব মিয়া সহ অন্যান্য যারা ছিলেন তারা দাঁড়াতেন, তাহলে কিন্তু SK সিনহাকে এইভাবে দেশ থেকে চলে যেতে হয় না। দাঁড়াবেন কেন? প্রত্যেকের মনের খায়েশ হলো চিফ জাস্টিস হবেন, প্রত্যেকের মনের খায়েশ চিফ জাস্টিস হবেন। তো এইভাবে হতে পারলেন না, কিন্তু ওয়াহাব মিয়া হতে পারেন নাই। তো এইভাবে একটা জায়গা ব্যক্তিগত লোভের কারণে আপনি ধ্বংস করতে পারেন, ধ্বংস করেছেন, তবে এর ফল সকলকে ভুগতে। আজকে জাস্টিস মানিকের উপর যা হয়েছে, এটা কি তাদেরই কৃতকর্মের ফল না? একটা জজ সাহেবকে এতটা ঘৃণিত কেন করা হয়? কিভাবে হয় একটা জজ সাহেব এত ঘৃণিত? একটা সময় তো ছিল জেলা জজ যারা হতেন, মানে আরো জেলা জজের জন্য যে ম্যাজিস্ট্রেট যারা হতেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা মানুষের সাথে মিশতেন না, কারণ তারা বাজারে যেতেন না, বিয়ে বাড়ির দাওয়াতে যেতেন না, সামাজিক অনুষ্ঠান বয়কট করতেন। কেন করতেন? কারণ ওই সব জায়গায় গেলে সকলের সাথে, ডিস্ট্রিক্টের আর 10 জনের সাথে দেখা হবে, কথা হবে, সম্পর্ক হবে, তারা যদি মামলা নিয়ে আসে তখন তো আমি বায়াসড হয়ে যাব। এতটা মানে সাত্ত্বিক জীবনযাপন করতেন, এতটা মানে সাদা জীবনযাপন করতেন তারা, এতটা সাত্ত্বিক জীবনযাপন করতেন, জজ সাহেবদের সচরাচর দেখাই যেত না। আর এখন রাতের বেলা ক্লাবগুলোতে গিয়ে ঢোকেন, আপনি পাবেন
হাইকোর্টের বেশ কিছু জাজকে আপনি পাবেন, সেখানেই তাদের ডিল হয়ে যায়, কি হবে মামলা, কি হবে রায়, সব ঠিকঠাক হয়ে যায়। আমি জেনে বলছি যায়। কোর্টে সিন্ডিকেট বলে একটা শব্দ খুব প্রচলিত, আমার ভাই এখন রেগুলার প্র্যাকটিস করে, আমি জানি না উনি স্বীকার করবে কিনা। সিন্ডিকেট বলে একটা বিষয় প্রচলিত, সিন্ডিকেটের দালাল মামলাটা আনে, মোটা অঙ্কের কন্ট্রাক্ট হয়, এই রায় দেয়া হবে, দালাল মেজরিটি টাকাটা নেয়, যিনি রায় দিবেন তার কাছে যায় কিছু অংশ, এবং লয়ার যে মাঝখানে সে অল্প কিছু ফি পায়। তো এই হচ্ছে কোর্টের নেচার, কোর্টের কালচার। তো আপনি আসলে এই জায়গাগুলোতে এই জায়গায় কি রিফর্ম, ম্যাসিভ সংস্কার, সেটা আসলে কাদের উপর ছেড়ে দেওয়া উচিত, এই সরকার নাকি নির্বাচিত সরকার? নির্বাচিত, ডেফিনেটলি নির্বাচিত। তবে হ্যাঁ, একটা প্রাথমিক বেসটা তৈরি করে দিতে হবে, যাতে এই বেসটার উপরে দাঁড়িয়ে নির্বাচিত সরকার কাজ করতে পারে। সেই প্রাথমিক দায়িত্বটা এদেরকে পালন করতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।